খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগের দিনই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ আইএসএল এর ক্লাবগুলো সিইওদের চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়াল মিটিং করে জেনারেল বডি মিটিং এ কিছু এজেন্ডা রাখতে চান। এর আগে ক্লাবগুলো 14 পয়েন্ট নিয়ে যে বিশাল চিঠি ফেডারেশনের সভাপতি এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে পাঠিয়েছিল, সেই চিঠি 12 নম্বর পয়েন্ট উল্লেখ করে সত্যনারায়ণ জানিয়েছিলেন 20 ডিসেম্বর ফেডারেশনের যে জেনারেল মিটিং রয়েছে সেখানে ক্লাবগুলো যৌথভাবে আইএসএল আয়োজন করার বিষয়টা নিয়ে আলোচিত হতে পারে। পাশাপাশি এদিন সকালে আইএসএল ক্লাবগুলোর প্রতিনিধি হিসেবে মোহনবাগানের সিইও বিনয় চোপড়া একটা দীর্ঘ চিঠি দিয়ে জানান স্রেফ মিটিং করার জন্য মিটিং করতে যেতে তাদের কোনো আগ্রহ নেই, কারণ ক্লাবগুলো সবার আগে চাইছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের প্রস্তাব মতো ইন্ডিয়ান সুপার লিগের জন্য বেশ কিছু সংশোধনী আনতে। 20 ডিসেম্বর জেনারেল বডির মিটিং এ হয় ফেডারেশন সেই সমস্ত সংশোধনী আনবে অথবা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে সংশোধনী আনবে। এই সংশোধনের পর টেন্ডার ডাকা উচিত। যদি ফেডারেশন মনে করে এরপরও সমস্যার সমাধান হচ্ছে না, তারপর লিগের দীর্ঘমেয়াদী অধিকার ক্লাবগুলোর হাতে ছেড়ে দিতে পারে। এর থেকে একটা বিষয় অন্তত পরিষ্কার, এফএসডিএল এর মতো ক্লাবগুলো সবার আগে দীর্ঘমেয়াদী লিগের বিষয়ে নিশ্চিত হতে চাইছে, কারণ চিঠিতে বিনয় চোপড়া জানিয়েছেন যে ক্ষত তৈরি হয়েছে তাতে শুধুমাত্র সাময়িক ব্যান্ডেড লাগিয়ে কোনো লাভ হবে না। তার উপর এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ক্লাবগুলোর আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এই অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেডারেশনের সভাপতিকে বলেছেন তিনি। পাশাপাশি কার্যকরী কমিটির আরেক সদস্য ভালেঙ্কা আলমাও সত্যনারায়ণকে চিঠি দিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। কেন নিয়ম বিরুদ্ধভাবে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ চিঠি দিয়ে আইএসএল ক্লাবগুলোকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভালেঙ্কা আলমাও। আইএসএল আগামী মৌসুম কবে থেকে শুরু হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এই পরিস্থিতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দিয়েছে দেশের 12টি ক্লাব। সেই প্রস্তাবে প্রাথমিকভাবে রাজিও হয়েছে ফেডারেশন। ক্লাবগুলোর সঙ্গে মিলে যৌথভাবে আইএসএল আয়োজন করতে চায় তারা। আগামী 20 ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল সংস্থার এক্সিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে, সেখানে এই প্রস্তাব দেওয়া হবে। সবুজ সংকেত পেলেই আগামী পদক্ষেপ করবে কল্যাণ চৌবেরা। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানিয়েছিল যে আইএসএল এর জট কাটাতে উদ্যোগী তারা, কিন্তু তারপরও সমাধান হয়নি। ফেডারেশনের মতে রাতারাতি কোনো সমাধান বার হওয়া মুশকিল, কিন্তু জটের লিগ ক্রমশ পিছিয়ে যাচ্ছে আর সময় নষ্ট করতে চাইছে না তারা, তাই যৌথভাবে লিগ আয়োজনে আগ্রহী ফেডারেশন। ভারতের দুই আন্তর্জাতিক তারকা মহিলা ফুটবলার বেমবেম দেবী ও আশালতা দেবী এএফসি মহিলা এশিয়া কাপ অল টাইম ড্রিম একাদশের জন্য মনোনীত হয়েছেন। মণিপুরের বেমবেম একমাত্র মহিলা পদ্মশ্রী ফুটবলার। ক্রিকেটের ডায়েরি। বোলার থেকে ব্যাটার এক খুঁড়ে কার্যত সবাইরই মাথা কামানো, ব্যতিক্রম শুধু তিলক ভার্মা। কিছুটা লড়লেন তিনি। মূলত দলগত ব্যর্থতায় ডোবালো টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় টি-20 ম্যাচে 51 রানে জিতে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। সকাল থেকেই বোঝা গিয়েছিল দিনটা কেমন যাবে। নতুন বলে যাদের উপর ভরসা রাখা হয়েছিল তারাই ডোবালেন। 4 ওভারে অর্শদীপ দিলেন 54 রান। বুমরাই বা কম কিসের, তিনি ভিলোলেন 45 রান। দলের দুই সেরা পেসারের দুর্দশাই বলে দিচ্ছে কতটা দাপট ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। টি-20 ফরম্যাটে অতিরিক্ত 22 রান মানে তো গিলোটিনে মাথা দেওয়া। তার মধ্যে অর্শদীপ একই ওভারে 7টি ওয়াইড দিয়েছেন। আন্তর্জাতিক টি-20তে 100-র বেশি উইকেটের মালিক অর্শদীপ সিংকে দেখে মনে হয়েছে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। নিজের ঘরের মাঠে ভয় কেঁপে গেলেন। বিশেষ করে কুইন্টন ডিককের সামনে দেখে মনে হলো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এই ভারতীয় পেসারের। ঘটনাটা ঘটে ম্যাচের 11তম ওভারে অর্শদীপের প্রথম বলে ছক্কা মারেন ডিকক। তারপর থেকে ক্রমাগত অফ স্ট্যাম্পের বাইরে বল করার চেষ্টা করেন। দলের বোলারে হাল দেখে মেজাজ হারান গম্ভীর। অর্শদীপের 7ম ওয়াইডের পর ক্যামেরায় গম্ভীরকে দেখানো হয়। দেখা যায় উত্তেজিত ভঙ্গিতে বসে থাকা মর্নি মর্কেলের সঙ্গে কথা বলছেন। মর্কেল ভারতের বোলিং কোচ। আইপিএল ক্রিকেটে গত বছরের নিলামে ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000 টাকা দিয়ে কিনেছিল কেকেআর, কিন্তু নিজেকে সেইভাবে প্রকাশ করতে ব্যর্থ হয়েছিলেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার। তবে এক অনুষ্ঠানে কেকেআর কোচ অভিষেক নায়ার যেভাবে ভেঙ্কটেশের প্রশংসা করেছেন তাতে মনে করা হচ্ছে পরবর্তী নিলামে আবার কেকেআর দলে তাকে কিনতে পারে। অভিষেক নায়ার জানিয়েছেন ট্রায়ালে করা রানের থেকেও ভেঙ্কটেশের মানসিকতা তার বেশি ভালো লেগেছে। অভিষেকের কথায় ওর মানসিকতার কারণে দলে নিয়েছিলাম। প্রথম দিন ভেঙ্কটেশ আয়ার এগিয়ে আসার সময় ওর মধ্যে একটা সাহস দেখতে পেয়েছিলাম। ভালো খেলেছিল, কিন্তু কখনো আমাদের দিকে তাকায়নি বা কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করেনি। আমি বুঝেছিলাম ওর মানসিকতা বাকিদের চেয়ে আলাদা। আইপিএলের একটি দলের কোচ তিনি, আবার একই সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তবে অ্যাশেজের মাঝপথে আবুধাবি যাচ্ছেন ড্যানিয়েল ফেত্তরি। আইপিএলের নিলামে হাজির থাকতে চান হায়দ্রাবাদের কোচ। এদিকে পাঞ্জাবের টেবিলে থাকতে দেখা যেতে পারে শ্রেয়স আয়ারকে। অ্যাশেজে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু 17 ডিসেম্বর থেকে। তার আগের দিন আবুধাবিতে আইপিএলের নিলাম। ফলে ছোট সফরে আবুধাবি যাবেন ভেত্তরি। নিলামে অংশ নেবেন, আবার ফিরে যাবেন অস্ট্রেলিয়া। দেশের বোর্ড থেকে অনুমতিও পেয়েছেন। ভেত্তরি অ্যাশেজের মাঝপথে দল ছাড়লেও সেই কাজ করছেন না রিকি পন্টিং। তিনি অবশ্য কোচ নন, বিশ্লেষক হিসেবে অ্যাশেজে কাজ করছেন। তিনি 7 নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ। তারা পন্টিংকে অ্যাশেজের মাঝপথে আবুধাবি যাওয়ার অনুমতি দেয়নি। ফলে পাঞ্জাব কিংসের কোচ থাকতে পারবেন না নিলামের টেবিলে। ভারতীয় বোর্ডে কেন্দ্রীয় চুক্তিতে উত্থান হতে পারে শুভমান গিলের। টেস্ট এবং একদিনের দলের অধিনায়কের সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে নিয়ে আসা হতে পারে।
আগামী 22 ডিসেম্বর রয়েছে বিসিসিআই সাধারণ বার্ষিক সভা। সেই সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি এবং রোহিতকে এখনো পর্যন্ত সর্বোচ্চ এই ক্যাটাগরিতে রাখা হবে কিনা তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বোর্ডকর্তাদের একাংশ 2 সিনিয়র ক্রিকেটারদের সম্মানের কথা ভেবে এ প্লাস ক্যাটাগরিতেই রেখে দেওয়ার পক্ষে, অন্য অংশ সাম্য বজায় রাখতে কোহলি এবং রোহিতকে এই ক্যাটাগরিতে রাখার পক্ষে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। চাপ ক্রমশ বাড়ছে রিয়াল মাদ্রিদ কোচ জবি অলonsoর উপর। ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে পরপর 2 ম্যাচে হারল রিয়াল। গত 8 ডিসেম্বর লা লিগায় রিয়াল 0-2 গোলে হেরেছিল সেল্টা ভিগোর কাছে। চ্যাম্পিয়ন্স লিগে মহারণে এগিয়ে গিয়েও রিয়াল 1-2 গোলে পরাজিত হল ম্যানচেস্টার সিটির কাছেই। বলা হয়েছিল কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড দ্বৈরথ দেখা যাবে, যদিও তা হয়নি। বেঞ্চে থাকলেও ম্যাচে খেললেন না এমবাপে। 28 মিনিটে রিয়াল এগিয়ে যায় রদ্রিগোর গোলে। 35 মিনিটে সিটিকে সমতায় ফেরান নিকো রেইলি। বিরতির আগে পেনাল্টি থেকে ম্যান সিটির জয়সূচক গোল হালান্ডের। হতাশ হলেও দলের প্লেয়ারদের পাশে দাঁড়ালেন রিয়াল কোচ। ড্র করল পিএসজি। আরেক ম্যাচে ডর্টমুন্ড 2-2 গোলে ড্র করেছে বোরোর সঙ্গে জুলিয়ান ব্র্যান্ডের জোরে। গোলকিপিং কোচ থেকে সরাসরি হেড কোচ সন্দীপ নন্দী শুরু করতে চলেছেন নতুন এক অধ্যায়। তার হাতে এবার দলের রিমোট কন্ট্রোল, নতুন এক চ্যালেঞ্জ। কোনদিন চ্যালেঞ্জ নিতে তিনি পিছপা হননি। এশিয়ান কাপের প্রথম ম্যাচের আগেও তিনি জানতেন না লাল হলুদের গোল আগলাতে হবে তাকে। সেই তিনি বনে গেলেন নায়ক। ইস্ট বেঙ্গল ক্লাবের গোলকিপিং কোচ ছিলেন, কিন্তু অস্কার ব্রুজের সঙ্গে মনোমালিন্যের জেরে প্রাণাধিক প্রিয় ইস্ট বেঙ্গল ছেড়ে তিনি চলে আসেন। অযোগ্য এই অপবাদ নিয়ে তাকে সরে যেতে হয়েছিল। ভারতীয় ক্রিকেটের নতুন চমক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচের আগে কোচ, অধিনায়ক বা সিনিয়র কোনো ক্রিকেটারকে পেস্ট দিলেন না। গোটা দলকে জড়ো করে উদ্বুদ্ধ করলেন যুবরাজ সিং। 5 ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ হয়েছে মুল্লানপুরে। পাঞ্জাবের নিউ চণ্ডীগড়ে এই নতুন স্টেডিয়ামে খেলা হয়েছে। যুবরাজের নিজের রাজ্য। এমনিতে কোচ গৌতম গম্ভীর বা অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল পেপটক দেন। রোহিত শর্মাকে সম্প্রতি কয়েকটি ম্যাচে এই ভূমিকায় দেখা গিয়েছে। পঞ্চম জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-17 পর্যায়ে চ্যাম্পিয়ন হলেন বাংলার সুইন্দ্রলা দাস। রাঁচিতে প্রতিযোগিতার ফাইনালে বাংলারই অভিষেক কর্মকারকে 11-6, 11-8, 11-9 গেমে হারান তিনি। ছেলেদের বিভাগে রানার্স হয়েছেন বাংলার রূপম সর্দার। এখনো টি-20 বিশ্বকাপ শুরু হতে প্রায় 2 মাস বাকি। 7 ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় শুরু প্রতিযোগিতা। 2 মাস আগে থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেল, এই ঘোষণা করেছে আইসিসি। আপাতত প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি কবে থেকে হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আইসিসির চিও সঞ্জয় গুপ্তা বলেছেন, টি-20 বিশ্বকাপের প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য সকলে যাতে খেলা দেখতে পারেন, অর্থ যেন সমস্যা না হয়। সেই কারণে টিকিটের সর্বনিম্ন দাম ভারতীয় মুদ্রায় 100 টাকা এবং শ্রীলঙ্কার মুদ্রায় 1000 টাকা। ভারতীয় দলের ম্যাচগুলোর ন্যূনতম টিকিটের মূল্য কোথাও 500, কোথাও 750। ইডেনের সুপার 8 এর ম্যাচের ন্যূনতম মূল্য 900 টাকা। কলম্বো ভারত পাকিস্তান ম্যাচের ন্যূনতম টিকিটের দাম 440 টাকা। আরো বেশি দর্শক যাতে মাঠে আসেন তার জন্য পরিকল্পনা করেই টিকিটের দাম ঠিক করা হয়েছে। কলকাতার ডায়েরি। ওরা সবাই দৃষ্টিহীন ক্রিকেটার। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ফুটবল এবং ক্রিকেটে বারবার সাফল্য পেয়েছে, তবু এখনো কিছুটা হলেও তারা ব্রাত্য থেকে গেছেন। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে দৃষ্টিহীনদের 2 দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা নাগেশ ট্রফি। এবার এই টুর্নামেন্টের আসর বসছে দেহরাদুনে। আর এই আসরে অংশ নিতে আগামীকালই কলকাতা ছাড়ছে পুরুষ ও মহিলাদের দৃষ্টিহীন ক্রিকেটাররা। তার আগে ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অব বেঙ্গল এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অব বেঙ্গলের যৌথ উদ্যোগে ময়দানে ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন, যেখানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন অর্জুন ফুটবলার শান্তি মল্লিক, রামকৃষ্ণ মিশনের দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রিন্সিপাল বিশ্বজিৎ বসু, আম্পায়ার গৌতম রায়, মূল উদ্যোক্তা চিন্ময় মণ্ডল সহ 2 অ্যাসোসিয়েশনের প্রায় সমস্ত কর্তারাই। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে এই সমস্ত দৃষ্টিহীন ক্রিকেটারদের দৃঢ় মনোবলের কথা তুলে ধরেন। অতিথিদের হাত দিয়ে দৃষ্টিহীন ক্রিকেটারদের হাতে শীতের ব্ল্যাঙ্কেটও তুলে দেওয়া হয়। সংগঠকদের আশা, প্রতিবারের মতো এবারও এই টুর্নামেন্টে ভালোই ফল করবে এই সমস্ত দৃষ্টিহীন ক্রিকেটাররা। বাগানে শুরু হলো লোবেরা যুগ। যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন স্প্যানিশ কোচ। আর অনুশীলনের শুরু হোক কিংবা শেষ, প্রত্যেক ক্ষেত্রেই ফুটবলারদের নিয়ে মাঠের মাঝেই বৈঠক সারলেন তিনি। সুবোধ বালকের মতো নয়া কোচের প্রত্যেকটি কথা মন দিয়ে শুনলেন জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা। বাকি সময়টা কোচের কড়া নজরের মধ্যেই প্রস্তুতি সারতে দেখা গেল সবুজ মেরুন ফুটবলারদের। ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ এই সের্গিও লোবেরা। আইএসএল লেগ শিল্ড, আইএসএল কাপ, সুপার কাপ সবই রয়েছে তার ঝুলিতে। এফসি গোয়া, মুম্বাই সিটি, ওড়িশা এফসি হয়ে কলকাতায় কোচিং করতে এসেছেন এই স্প্যানিয়ার্ড। তার হাত ধরেই আবারও চেনা সরণিতে ফিরতে মরিয়া মোহনবাগান।
প্রাক্তন কোচ হোসে মলিনার প্রশিক্ষণে মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছিল গঙ্গাপাড়ার ক্লাব। আইএফএ শিল্ড জিতলেও ডুরান্ড কাপ এবং সুপার কাপের চূড়ান্ত ব্যর্থতারা। ফুটবলারদের ফিটনেস নিয়ে উঠেছে নানা প্রশ্ন, তাই দায়িত্ব নিয়ে সবার আগে এই বিভাগে উন্নতি ঘটানোর লক্ষ্য লোবেরার। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।